শুধু সরকার পতন নয়, গণতন্ত্র প্রতিষ্ঠাও ছিল বিএনপির দাবি। হাত পাকা সমাবেশ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রমাণ, বললেন ফারুক। জানাবো রাজনৈতিক উত্তাপে কার লাভ কার ক্ষতি, এবং সর্বশেষ জানাবো কার দোষে শ্রম বাজার বন্ধ হয়, জানালেন আসিফ নজরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুধু সরকার পতন নয়, গণতন্ত্র প্রতিষ্ঠাও ছিল বিএনপির দাবি। শুধু সরকার পতন নয়, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি লড়াই করেছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নজরুল ইসলাম খান বলেন, দীর্ঘ 15 বছর অবিরাম লড়াই করেছে বিএনপি। লড়াইয়ের শেষ পর্যায়ে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে। আমাদের দাবি শুধু সরকার পতন ছিল না। তিনি বলেন, আমাদের মূল দাবি ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ফ্যাসিবাদের পতন প্রয়োজন ছিল। কাজেই এক দফা ছিল ফ্যাসিবাদের পতন ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের শাসন প্রতিষ্ঠা করা, যে অধিকার থেকে বহু বছর দেশের মানুষ বঞ্চিত ছিল। দাবির প্রথম অংশ পূরণ করা হয়েছে, ফ্যাসিবাদ পালিয়ে গিয়েছে, কিন্তু যে লক্ষ্যে আমরা ফ্যাসিবাদের পতন ঘটালাম সেই লক্ষ্য এখনো অর্জিত হয় নাই। তিনি আরও বলেন, এখনও দেশের মানুষ তাদের ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করতে পারে নাই। সেই কারণে আমরা মনে করি এই মুহূর্তে প্রধান কাজ জনগণের শাসন কায়েম। আর এটা শুধু ভোটের মাধ্যমে সম্ভব, নির্বাচনের মাধ্যমে নয়। বিএনপি ও আওয়ামী লীগের মতে স্বৈরাচারী হবে একটি রাজনৈতিক দলের এমন মন্তব্যের জবাবে বিএনপির এই অন্যতম সিনিয়র নেতা বলেন, প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব মতামত থাকতেই পারে। দেশের সব রাজনৈতিক দল আমাদের সমর্থন করবে বা আমরা তাদের আপন ভাববো এমন মনে করার কারণ নেই। যারা এমনটা বলছে তারা স্পষ্টত ঐক্যের যে প্রক্রিয়া তা বাধাগ্রস্ত করছে। হাত পাখার সমাবেশ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রমাণ, বললেন ফারুক। বিএনপির বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে, তার প্রমাণ হাত পাখার মিটিং বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, তার প্রমাণ কিছু রাজনৈতিক নেতাদের এসব বক্তব্য। জয়নুল আবদিন ফারুক বলেন, লন্ডনে তারেক রহমান ও ডক্টর ইউনূসের বৈঠক যখনই প্রত্যাশা পূরণের অপেক্ষায়, তখনই সোহরাওয়ার্দী উদ্যানে এই মিটিং করে, সভা করে। আরও 2-4 জন রাজনৈতিক নেতাকে নিয়ে সংখ্যানুপাতিক পদ্ধতির সংস্কার ছাড়া নির্বাচন হবে না এমন কথা বলা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনি 10 মাস 11 মাস কাটিয়ে দিয়েছেন, কিন্তু একটা লক্ষ্য আপনার আছে, ফেব্রুয়ারি। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে। একটি নির্বাচিত সরকারের মাধ্যমে যেন এই সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আবার কাজ করার সুযোগ পায়। ফেব্রুয়ারিতে অনুগ্রহ করে নির্বাচনটা দেন। রাজনৈতিক উত্তাপে কার লাভ কার ক্ষতি। গত মাসে লন্ডনে বিএনপির তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের আইস ব্রেকিং বৈঠকের পর দেশের রাজনৈতিক অঙ্গনে এক ধরনের থমকে যাওয়া ভাব লক্ষ্য করা যাচ্ছিল। ওই বৈঠককে দেশের কয়েকটি রাজনৈতিক দল ভালোভাবে নিতে পারেনি। গত বছরের জুলাই আগস্টের সফল গণঅভ্যুত্থানের পর পাদপ্রদীপের আলোতে আসা এই দলগুলো তাদের অবস্থান ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা করেছিল এই বৈঠককে ঘিরে, এবং তারা এই বৈঠকের কথিত সমঝোতাকে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। সে কারণে ওই বৈঠকের পর এই রাজনৈতিক দলগুলো নানাভাবে এ নিয়ে তাদের অসন্তোষ প্রকাশ করে আসছিল, যা দেশের রাজনৈতিক অঙ্গনে একটি গুমোটভাবে সৃষ্টি করেছিল। বর্তমানে ওই রাজনৈতিক দলগুলো তাদের কর্মপন্থার বিষয়ে একমত হয়ে মাঠে নেমে রাজনৈতিক অঙ্গনকে উত্তপ্ত করা শুরু করেছে। নবগঠিত এনসিপি প্রথম থেকেই দেশের পরবর্তী জাতীয় নির্বাচনকে যতটা সম্ভব পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে আগ্রহী ছিল। সে কারণে তারা প্রথম থেকে নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে জুলাই সনদ প্রকাশ ও তার বাস্তবায়ন, স্বৈরাচারী আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন প্রভৃতি দাবি তুলেছে। বর্তমানে যেহেতু জুলাই সনদ প্রায় প্রস্তুত হয়ে গেছে এবং আগামী কয়েক মাসের মধ্যে আওয়ামী লীগের বিচারও দৃশ্যমান হবে বলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ঘোষণা করেছে, সেই প্রেক্ষাপটে নির্বাচন পেছানোর জন্য নতুন কোনো দাবি তোলা তাদের জন্য খুবই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। এনসিপি নির্বাচন পেছানোর কারণটা বোঝা যায়। তারা নতুন একটি দল, যারা নির্বাচন কমিশনকে তালিকাভুক্তির জন্য আবেদন করেছে মাত্র। তাদের নেতারা এখনও সম্ভাব্য নির্বাচনী এলাকায় তেমন পরিচিত নন। সে কারণে নির্বাচন পিছিয়ে গেলে তারা ভোট যুদ্ধের জন্য আরেকটু প্রস্তুতির সময় পাবে বলে মনে করছে। তাছাড়া বিভিন্ন শীর্ষ নেতাদের পদত্যাগ, নিয়োগ, বদলি বাণিজ্যের অভিযোগ এবং নানা কেলেঙ্কারিতে জর্জরিত এনসিপির পক্ষে এই মুহূর্তে নির্বাচনে যাওয়া প্রায় অসম্ভব। আর সে কারণেই তারা বর্তমানে জাতীয় নির্বাচনের আগে আবার স্থানীয় সরকার নির্বাচনের দাবি
দাবি তুলেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশের একটি বেশ পুরনো রাজনৈতিক দল, কিন্তু তাদের নির্বাচনে সাফল্যের নজির খুব কম। 1991 সালে এককভাবে নির্বাচন করে তারা 18টি আসনে বিজয়ী হয়েছিল। প্রদত্ত ভোটার 12.13% ভোট পেয়েছিল। 1996 সালে তাদের প্রাপ্ত ভোটের হার ও আসন উভয়ই কমে যায়। সেই নির্বাচনে তারা 8.61% ভোট পায়, মাত্র 3টি আসন লাভ করে। 2001 সালে নির্বাচনে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার কারণে তাদের প্রাপ্ত ভোটের হার কমে 4.28% দাঁড়ালেও তাদের প্রাপ্ত আসন সংখ্যা বেড়ে দাঁড়ায় 17টিতে। বস্তুত এটাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর আজ পর্যন্ত সবচেয়ে বড় নির্বাচনী সাফল্য। পরে বিএনপির সরকার গঠন করলে জোটের শরিক হিসেবে জামায়াতের 2 জন নেতা মন্ত্রিসভায় স্থান পান। 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে জামায়াত ইসলামী দেশের প্রধান বিরোধী দল হতে আগ্রহী। তাদের কোনো নেতা অবশ্য এই স্বপ্ন দেখছে যে অন্য কোনো জনপ্রিয় রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলে তারা কোয়ালিশন সরকারও গঠন করতে পারে, আর সে কারণে তারা দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির ভোট কমার অপেক্ষা করছে। তারা শুধু যে অপেক্ষা করছে তা নয়, তারা তাদের প্রোপাগান্ডা মেশিনের মাধ্যমে এ কাজে সক্রিয় ভূমিকাও রাখছে বলে বোদ্ধা মহলের ধারণা। গণঅভ্যুত্থান পরবর্তী বিএনপির এক শ্রেণীর নেতাকর্মীর চাঁদাবাজি এবং দখল বাণিজ্যের সবচেয়ে বড় সমালোচকও তারা বিএনপি সংশ্লিষ্ট কোনো নেতা বা কর্মীর কোনো ত্রুটি আবিষ্কার করতে পারলে তার পেছনে তাদের বটবাহিনী লেলিয়ে দেয় এবং বিষয়টিকে জাতীয় ইস্যুতে পরিণত করার চেষ্টা করে আসছে 24 আগস্টের পর থেকেই। বাংলাদেশ শাসনতন্ত্রী আন্দোলন সহ কট্টর ইসলামী দলগুলো রয়েছে সরকারের অংশ হওয়ার বাসনা। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ভোট ব্যাংক বাংলাদেশের প্রদত্ত ভোটের 1% কাছাকাছি। 2001 সালে হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে বেশ ভালো ফলাফল করে। সে কারণে আগামী নির্বাচনের প্রাক্কালে ইসলামী দলগুলোকে কাছে টানার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে, কিন্তু তারা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যাওয়ায় দরুন সে প্রয়াস কতটুকু সফলতা বয়ে আনবে তা এখন দেখার বিষয়। দেশের বিভিন্ন রাজনৈতিক দলের কথাবার্তা শুনে এবং তাদের সাম্প্রতিক কর্মকাণ্ড পর্যালোচনা করে এমনটি মনে হওয়া অস্বাভাবিক নয় যে এই রাজনৈতিক দলগুলো বিএনপিকে রাজনৈতিকভাবে একঘরে করে ফেলার চেষ্টা করছে। বিএনপির জনপ্রিয়তা তাদের ভাবিয়ে তুলেছে যে এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসীন হয়ে যাবে, যা তারা হতে দিতে ইচ্ছুক নয়। সে কারণে 24-এর গণঅভ্যুত্থানের পর থেকে দেশের সরব রাজনৈতিক দলগুলো বিএনপি ঠেকাও নীতি গ্রহণ করেছে বলে অনেকে অনুমান করেছেন, আর এই প্রয়াসকে গতিশীল করে তুলছে বর্তমান অন্তর্বর্তী সরকারের একটা অংশ তাদের নির্বাচন পেছানোর নানা কৌশলের মাধ্যমে। গত 28 জুন সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন একটি বড় জনসভার আয়োজন করে। যে সভায় উপস্থিত হয়ে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসচিব মিয়া মোহাম্মদ পরওয়ার, আমার বাংলাদেশ পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, গণ অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নূর, এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম এবং বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক সহ কট্টর ইসলামপন্থী, কট্টর হিন্দুবাদিত্ব নেতাসহ মধ্যপন্থী হিসেবে পরিচিত মতাদর্শের লোকজন। উপস্থিত রাজনৈতিক দলগুলোর আদর্শগত বিপরীত এত বেশি যে তারা কিভাবে এক মঞ্চে উঠলেন সেটাই একটা আশ্চর্যের বিষয়। তারপর তারা আগামী জাতীয় নির্বাচনকে নিয়ে যে দাবি তুললেন তা আরও বিস্ময়কর। সরকার গঠিত নির্বাচন বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট অনেক আগেই দাখিল ও প্রকাশিত হয়েছে, কিন্তু সেখানে পিআর বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বিষয়টিকে বিবেচনার জন্য রাখা হয়নি। তাছাড়া চলমান ঐকমত্য কমিশনের বৈঠকেও জাতীয় সংসদে ভোটের সংখ্যানুপাতিক হারে সংসদ সদস্য নির্বাচনের বিষয়ে কোনো ঐকমত্য হয়নি। সেক্ষেত্রে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হারে সংসদ সদস্য নির্বাচনের দাবি একেবারে বালঘিল্য দাবি মনে হতে পারে। এ ধরনের নির্বাচন এই উপমহাদেশেই কখনো হয়নি। এমনকি শুধু স্ক্যান্ডিনেভিয়া দেশগুলো ছাড়া বিশ্বের অন্য কোথাও পদ্ধতিটি সফল বাস্তবায়ন হয়নি। নেপালে পরীক্ষামূলকভাবে চেষ্টা করা হলেও তাদের উপলব্ধি তেমন সুখকর না হওয়ায় তারা সনাতন পদ্ধতিতে ফিরে যাচ্ছে বলে শোনা যাচ্ছে। বাংলাদেশের সংবিধানে জাতীয় সংসদ নির্বাচনে বিষয়টি পরিষ্কারভাবে বর্ণনা করা আছে। বর্তমানে কোনো সংসদ কার্যকর নেই। সেক্ষেত্রে কোনো একটি বা 10টি দল দাবি করলেই কি সাংবিধানিক বাধ্যবাধকতা উপেক্ষা করা সম্ভব, বিশেষত যখন বর্তমান সরকারের সংবিধানের আলোকে শপথ নিয়েছেন? সম্ভব নয়। সবচেয়ে বড় বিষয় হলো সব দল একমত হলেও এই পদ্ধতির প্রায়োগিক দিকগুলোর বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রশিক্ষণ প্রদান এবং জনগণকে বিষয়টি বোঝাতে 1.5-2 বছর সময় লেগে যাবে। বিষয়টিকে আরও পরিষ্কার করার জন্য বর্তমানে এই দেশে কিভাবে জাতীয় সংসদ নির্বাচন হয় তা বিশ্লেষণ করা যেতে পারে। একটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্য থেকে তাদের প্রতিনিধি বেছে নেওয়ার ক্ষেত্রে এলাকার জনগণ 3টি বিষয় বিবেচনা করে, যার প্রথমটি হলো প্রার্থীর ব্যক্তিগত জনপ্রিয়তা, দ্বিতীয়টি হলো দলীয় প্রতীক এবং তারপর প্রার্থীর কেন্দ্রের সঙ্গে যোগাযোগ ও সক্ষমতা।
বিএনপির এই মুহূর্তে শীর্ষ নেতৃত্ব তারেক রহমানের এখন দেশে আসা প্রয়োজন। শোনা যাচ্ছে তিনি আগামী 28শে জুলাই দেশে ফিরবেন। আশা করা যায় তিনি দেশে ফিরলে অনেক মীমাংসা অযোগ্য বিষয়ে মীমাংসা হয়ে যাবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।